হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টি কি? সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ও মানসিক চাপ মোকাবিলা। তাহলে বেশি কথা না বলে চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। প্রথমে আমরা দেখে নেব আমরা এখান থেকে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ব। চলো তাহলে দেখি। এখানে বলা হয়েছে কি কি আমরা পড়ব। এখানে আমরা পড়ব হচ্ছে মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্য কাকে বলে, তারপর পড়ব মানসিক অসঙ্গতির ধারণাগুলি কী কী, মানসিক অসঙ্গতির কারণ, ধারণা থেকে কারণ, তারপরে পড়ব অসঙ্গতির প্রতিকার, কিভাবে সেই অসঙ্গতিগুলোর প্রতিকার করব। মানসিক চাপ কাকে বলে, মানসিক চাপ কাকে বলে, মানসিক চাপের প্রকারভেদ কী কী ধরনের হয়, মানসিক চাপের লক্ষণ, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব এবং চাপ নিয়ন্ত্রণের উপায়। আর সবশেষে যেটা পড়বো সেটা হচ্ছে সাজেশান। এখান থেকে কিন্তু সাজেশান পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। পুরো সাজেশান নিতে হলে, প্রত্যেকটা সাজেশানের উত্তরগুলো নিতে হলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলো তাহলে প্রথম যে আছে স্লাইডে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। তাহলে মানসিক স্বাস্থ্য কি বলা হচ্ছে? মানসিক স্বাস্থ্য বলতে যখন কোনো ব্যক্তি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে, ঠিক আছে, যে কোনো রকম উল্টোপাল্টা কথা বলবে না, যে এটা ভালো লাগছে না, এটা খারাপ লাগছে না, কিন্তু সেই যে পরিবেশ, সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবে। যে কোনো পরিস্থিতি হোক, যুদ্ধের সময়ও হয়তো বা কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, সেখানে কিন্তু একদম কাম থেকে সুন্দরভাবে, একদম সুষ্ঠুভাবে, একদম শান্তভাবে কথা বলে সেই জিনিসটাকে সমাধান করা, সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য। এখানে বলা হচ্ছে যে কোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়া, যে কোনো পরিবেশে সেটা রাগের সময় হতে পারে, নিজেকে কাম ডাউন রেখে ধীরে ধীরে সেই সমস্ত কাজগুলিকে অতিক্রম করা, এটাই হচ্ছে পরিবেশ মানিয়ে নেওয়ার একটা কনসেপ্ট বললাম। তাহলে এবং দুশ্চিন্তা মুক্ত থাকবে। দুশ্চিন্তা আর চিন্তার মধ্যে কিন্তু তফাৎ আছে। জীবন অর্থাৎ দুশ্চিন্তামুক্ত জীবন অর্থাৎ একজন ব্যক্তি সুচিন্তা কি, যেগুলো আমাদের শরীরের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নেতিবাচক প্রভাব কেমন? যে আমি একটা জিনিস ভাবছি যে কালকে আমার কি হবে, কালকে আমার পরীক্ষা, কালকে আমি কী পড়বো, কিন্তু কারণ আমার কোনো পড়াশোনা ছিল না, তো তখন আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হবে। এই যে ভয় তৈরি হলো মনের মধ্যে, এই জিনিসগুলো থাকবে না। সেটাই হচ্ছে চিন্তা করলাম যে কালকে পরীক্ষা, কী করবো পরীক্ষায়, সেটা ভেবেই আমার চোখ মুখ থেকে, গা থেকে ঘাম ঝরছে, ঠিক আছে, সেটা হচ্ছে দুশ্চিন্তা। আর এটা হচ্ছে সুচিন্তা মানে যে কালকে পরীক্ষা আছে, আচ্ছা আমি এগুলো পড়েছি, এখান থেকে যদি প্রশ্ন আসে আমি প্রশ্নগুলো লিখে দেবো, এগুলো হচ্ছে সুচিন্তা। শান্ত থাকতে হবে। আর অনুভূতি প্রভৃতির সমন্বয়কে মানসিক স্বাস্থ্য বলে। তাহলে মানসিক স্বাস্থ্য কাকে বলে আমরা জেনে গেছি, ঠিক আছে। এবার দেখে নেব মানসিক স্বাস্থ্যর যে অসঙ্গতিগুলো আছে সেগুলো কী কী। আচ্ছা, তার আগে জেনে নেব মানসিক অসঙ্গতির ধারণা কী, অর্থাৎ মানসিক অসঙ্গতি কাকে বলে। যখন মন ঠিকভাবে কাজ করে না, যখন কাজ করে না, স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে, তখন তাকে মানসিক অসঙ্গতি বলে। এখন এখানে বলছো মন ঠিকভাবে কাজ করে না, মন আবার কীভাবে কাজ করবে? হ্যাঁ, মন আমি আগেই একটা উদাহরণ দিয়েছি যে কীভাবে কাজ করবে, তাই না? যখন সুচিন্তা আমরা করব, তাই না, যার নেতিবাচক প্রভাবগুলো আমাদের শরীরের উপরে বোঝা যাবে না, সেটাই হচ্ছে আমাদের সঠিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য। কিন্তু এখানে যখন আমরা ভাবছি, আমাদের ভয় লাগছে, আমাদের আরও যে সমস্ত নেতিবাচক দিকগুলো আছে, যেমন আমাদের খিদে কমে যাচ্ছে, ভাবতে খিদে কমে যাচ্ছে, তারপরে দিনকে দিন থাকার পরে, এরকম চিন্তাগ্রস্ত থাকার পরে আমাদের শরীরের উপরে যে একটা প্রভাব পড়ছে, যে শরীর রোগা হয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই অসঙ্গতির কারণ। বোঝা গেল? হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে এখানে জায়গাটা বুঝতে পারছি না, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। এছাড়াও তোমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে, আমি বলে দিলে তোমাদের সুবিধা হবে, তোমরা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো। সেখানে কী কী দেওয়া হয়, সেখানে এই যে ভিডিওগুলো আছে অর্থাৎ সেইটা তো পাবেই, সেই সাথে এই যে পিপিটিটা আছে, পিপিটিটা পাবে, এবং সাজেশনও সেখানে দেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু সেখানে দেখতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি বলে দিচ্ছি, চ্যানেলটির নাম হচ্ছে পিই অ্যান্ড, এইভাবে অ্যান্ড দিতে পারো, এইভাবে অ্যান্ড দিলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে চ্যানেলটা। পিই অ্যান্ড হেলথ, HEALTH, হেলথ টিপস, TIPS। এই চ্যানেলটার নাম যদি টেলিগ্রামে গিয়ে লিখে দাও সার্চ বারে, তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু চলে আসবে। এইরকম একটা লোগো দেখতে পাবে, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, এটা একটা লোগো, এই লোগোটা দেখতে পাবে, সেটাই হচ্ছে এই চ্যানেল। এবার এই লক্ষণগুলি কী কী?
অসঙ্গতির যখন আমরা দেখছি তখন আমাদের শরীরের মধ্যে কি কি সমস্যাগুলো দেখা দিলে বোঝা যাবে যে আমি অসঙ্গতির মধ্যে আছি বা অন্য কেউ অসঙ্গতির মধ্যে আছে। এক, অস্থিরতা দেখা যাবে, অস্থিরতা দেখা যাবে। আর কি দেখা যাবে? অস্থিরতা মানে এক জায়গায় কখনো দাঁড়াচ্ছে না, কোনো একটা কিছু ভাবছে সঙ্গে সঙ্গে আরেকটা কিছু ভাবা শুরু করে দিয়েছে, অস্থিরতা। অনিদ্রা, ঘুম আসবে না তাড়াতাড়ি। দুঃস্বপ্ন, ঘুম যদি আসে তবুও বিভিন্ন ধরনের স্বপ্ন চলে আসবে। স্বপ্ন কিন্তু তখনই আসে যখন আমাদের ঘুমটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় না, তখন কিন্তু স্বপ্ন আসে। যার ঘুম গাঢ় তার কিন্তু কখনোই স্বপ্ন আসবে না। তো স্বপ্ন কখন আসবে? যখন আমাদের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকবে এবং সেটা যদি সলভ না হয়, বা বাড়ি থেকে এমন একটা কাজ করে ফেলেছো বাড়ি থেকে বকা দেবে, বা এমন একটা কঠিন কাজ করে ফেলেছো যেটা আইনগত দণ্ডনীয় অপরাধ, তখন কিন্তু এই স্বপ্ন দুঃস্বপ্ন কিন্তু আসতে থাকে। আত্মসংকটে থাকা, আত্মসংকটে থাকা কেমন? আত্মসংকটে থাকা, ভয়ে থাকা যে আমাকে এখন কি, যে তুমি একটা এমন একটা কাজ করলে যেটা ইল্লিগাল, তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, এখন আসবে পুলিশ নাকি এখন আসছে। বা অনেক সময় এরকম হয় যে তুমি একটা ভুল কাজ করে ফেলেছো, যার ফলে আশেপাশের লোক যখন কথা বলছে যে মনে হচ্ছে যেন আমার সম্বন্ধে কথা বলছে, এটা হচ্ছে আত্মসংকটে থাকাও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো স্থির হয়ে বেশিক্ষণ বসে থাকতে না পারা। দেখবে যারা কোনো একটা বাজে কাজ করে ফেলেছে তখন দেখবে সে কিন্তু একটা জায়গায় বসে থাকবে না, কোনো গণ্ডগোল হোক বা যাই হোক, বাড়ির সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, তখন কিন্তু দেখবে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, কারণ সে এক জায়গায় বসে থাকতে পারে, কারণ মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গেছে। তারপরে যে সামান্য গণ্ডগোল হলে ভীতু হয়ে থাকা, ওই যে আমার সম্বন্ধে কি হয়তো বা কথা বলছে, এই ধরনের ভয় কিন্তু মনের মধ্যে থাকা। বা আমি এটা করে ফেললাম, এখন যদি এর ইম্প্যাক্ট যদি আরও কঠিন হয়ে পড়ে, আমার উপর সেই জিনিসটা চলে আসে, তাহলে আমার যদি এরকম হয়ে যায় তাহলে পরিবারের কী হবে, এই ধরনের সামান্য গণ্ডগোলে ভীতু হয়ে থাকা। ঠিক আছে, এই হচ্ছে লক্ষণগুলো। এবার মানসিক অসঙ্গতির কারণগুলি কী কী? কী কী কারণ থাকবে? 3টে কারণ এখানে বলা হয়েছে, তোমাদের বইতেও লেখা আছে, সেই বই থেকেই কিন্তু এইগুলো বলা। তোমাদের কিন্তু এক্সট্রা যে দরকার পড়ে যে ক্লাস 11-এর অনুযায়ী কিন্তু এগুলো বানানো, অন্য কোনো ক্লাসের জন্য কিন্তু এটা বানানো। হ্যাঁ, অন্য ক্লাসের লোকজন দেখতে পারো, যারা 11-12-এ আছো তারাও দেখতে পারো, এবং সেই সাথে সাথে যারা বিপিএড এমপিএড করছো এবং কলেজে পড়ছো তারাও কিন্তু এটা দেখতে পারো, তাদের থেকে এটা থেকে একটা বেসিক ধারণা পাবে। তাহলে মানসিক অসঙ্গতির কারণ কি, এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবার জীবনেই আছে। তো এইগুলো থেকে তোমরা কিন্তু অনেক কিছু জীবনের জন্য শিখতে পারো, যে একটা মানুষ অসঙ্গতির মধ্যে পড়লে কী কী ফেস করে বা সেটা থেকে কীভাবে প্রতিকার করা যাবে, এটা এখান থেকে কিন্তু একদম 100% শিখতে পারবে কিন্তু। তারপর হচ্ছে ব্যক্তিগত কারণ, সামাজিক কারণ এবং শিক্ষা সংক্রান্ত কারণ। ঠিক আছে, 3টে কারণের কথা বলছে। একটা হচ্ছে ব্যক্তিগত কারণ, অর্থাৎ যখন মনের মধ্যে অসঙ্গতি তৈরি হচ্ছে, তোমার নিজের মধ্যে কী কী পরিবর্তন আসছে। ঠিক আছে, সামাজিক কারণ, তোমার যে ভাল যে সমস্ত সিদ্ধান্ত তুমি নিয়েছো বা চিন্তাভাবনা করেছো, তার ফলে যে সমাজে আশেপাশের লোকজনের উপরে কী প্রভাব পড়ছে এবং সমাজের উপর কী প্রভাব পড়ছে, সেটা হচ্ছে সামাজিক কারণ। আর শিক্ষা সংক্রান্ত কারণ হচ্ছে যে সেটার থেকে তোমার শিক্ষা, তুমি যখন পড়াশোনা করছো তার মধ্যে তোমার কী প্রভাব পড়ছে, সেটা হচ্ছে মানসিক অসঙ্গতির কারণ। এখন এইগুলোকে আমরা প্রত্যেকটা একটা এর আরও সাব পয়েন্ট আছে, সেগুলো আমরা এখন দেখে নেব। ঠিক আছে, প্রথম হচ্ছে ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণকে আবার আমরা 3টি ভাগে ভাগ করেছি: রোগাক্রান্ত, দৈহিক বৈশিষ্ট্য, দীর্ঘদিন দৈহিক অসুস্থতার ফলে, এবং ক্ষমতার অভাব। ক্ষমতার অভাব বলতে এখানে যে ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি যখন তারা কিছু ভেবে ফেলে, সেটা আমরা ক্ষমতার অভাব বলছি। এখানে কিন্তু ক্ষমতার অভাব বলতে শরীরের যে শক্তি আছে সেটার কথা বলছি না। রোগাক্রান্ত দৈহিক বৈশিষ্ট্য কি? যার সব সময় রোগে থাকে, যেমন অনেকের বড় বড় রোগ হয়, দুরারোগ্য রোগ, যেমন অনেক শিক্ষার্থীর অ্যানেমিয়া হয়, মানে রক্ত শরীরের মধ্যে কম তৈরি হচ্ছে। তো রক্ত যদি শরীরের মধ্যে কম তৈরি হয়, তাহলে সে সবসময় দুর্বল ভাব অনুভব করবে। তাহলে সে যদি দুর্বল ভাব অনুভব করে, সে কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু সঠিকভাবে সে নিজেকে ইনভলভ করতে পারবে না, বা অন্য কোনো শক্তিশালী কাজে সে কিন্তু নিজেকে একদম 100% দিয়ে ইনভলভ করতে পারবে না। সেটাকে বলা হচ্ছে রোগাক্রান্ত দৈহিক বৈশিষ্ট্য। কী হয়? রোগাক্রান্ত বেশিরভাগ সময় হীনমন্যতায় ভোগে। একদমই হীনমন্যতায় ভোগা বলতে কী বোঝাচ্ছে এখানে? হীনমন্যতা বোঝাচ্ছে যে আমার সবসময় রোগ থাকে, আমি এই কাজটা করতে পারছি না, আমার দ্বারা এটা হবে না হয়তো, বা এই ধরনের ভাবনা চিন্তাকে বলা হচ্ছে হীনমন্যতায়। নিজেকে নিম্ন স্তরের ও করুণার মনে করা। নিজেকে নিম্ন স্তরের অর্থাৎ যখন আমি ভাবছি যে এটা আমার দ্বারা হবে না, বা অনেকে আমার বন্ধুরা ভাবতে পারে যে ওর তো রোগ আছে, তো ওকে তো নোটটা দেওয়া দরকার, বা এরকম কিছু সাহায্যর দরকার, ওকে পয়সা করে দিয়ে। তো তখন নিজেকেই ভাবা যে ওদের করুণা হচ্ছে তাই আমাকে টাকা দিয়ে যাচ্ছে, বা আমাকে করুণা করে নিয়ে যায়, ওরা খুবই বড় লোক, ওদের এইসব আছে ওইসব আছে। তো এই ধরনের ভাবনা চিন্তাগুলো কিন্তু করুণার মনে করা, ফলে অসঙ্গতি কাজে লিপ্ত হয়। তখন তারা কিন্তু অসঙ্গতিমূলক, যে হাত পা কেটে ফেলা বা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যেটার
ফলে নিজের ব্যক্তিগত ক্ষতি হচ্ছে। তো এইগুলো হচ্ছে রোগাক্রান্ত দৈহিক বৈশিষ্ট্য। পড়াশোনার ক্ষেত্রেও এই সমস্তগুলো দেখা যায়। যেমন এর যে এর এর ফলস্বরূপ কী দেখা যায়? ফলস্বরূপ দেখা যায় একা থাকতে থাকে এরা। তারপরে কি হয়? পরীক্ষার সময় পরীক্ষার আগে ভয় পায়, একা থাকে এটা সবথেকে বেশি লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে দীর্ঘদিন দৈহিক অসুস্থতা, দীর্ঘদিন ধরে দৈহিক অসুস্থতা, দীর্ঘদিন বলতে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো রোগের কারণে তোমাকে অনেক দিন ধরে বেড রেস্ট নিতে হবে, ডাক্তার বলে দিয়েছে, তো তখন কিন্তু এই ধরনের সমস্যা বা কারণগুলো দেখা যায়। কি হয় এর ফলে? তুমি ধরো অনেক দিন ধরে পড়াশোনা করছো না, অনেক দিন ধরে যদি পড়াশোনা না করো তাহলে তোমার কি হবে? তোমার যে পারফরমেন্সটা আছে সেটা কি হবে? সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, পারফরমেন্স ডিক্রিজ হয়ে যাবে। তাতে কি হবে? তাতে তোমার মধ্যে কি প্রভাব পড়বে? না, তুমি ধরো কোনো খেলাধুলার সাথে জড়িত বা পড়াশোনা করছো, তুমি প্রথম যে পড়াশোনাটা যেভাবে করবে, যখন কিছুদিন থাকবে না, দেখবে সেই পড়াশোনার মধ্যে কিন্তু সেইভাবে নিজেকে ইনভলভ করা যাচ্ছে না, নিজেকে তার মধ্যে সেট করা যাচ্ছে না। খেলাধুলার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? তাহলে ঠিক তেমনই পারদর্শিতার মান কমে যায়, ফলে সঙ্গ পরিবর্তন করতে হয়। তখন তুমি কি করবে? যখন তুমি একটুখানি ঠিক হয়ে যাবে, তখন তুমি কি করবে? নিজেকে এমন একটা লোকজনকে খুঁজবে যে আমার লেভেলের আছে, তাই না? কি তখন আমরা কিন্তু উচ্চ লেভেলের ধরি না, তখন আমরা কি করি? নিজের লেভেলে যে যারা আছে তাদের। এবার তারা আগে থেকেই বিভিন্ন ফালতু কাজে যুক্ত থাকে, যার ফলে তারা নিচে কিন্তু অবস্থান করছে। তুমি তখন তাদের কাছে সঙ্গ দিতে থাকো, যার ফলে কি হয়? তোমার মধ্যে ওই সমস্ত বাজে কাজগুলো তোমার মধ্যে ঢুকে যায়। উদাহরণস্বরূপ বলতে পারি, ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলা, নিজের যে ক্ষমতা সেটার উপরে বিশ্বাস হারিয়ে ফেলা। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। যদি পড়াশুনো করো তখন কিন্তু স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে, কারণ তুমি কিন্তু বাজে লোকজনের সাথে মেশা শুরু করেছ। তারপরে হচ্ছে পড়া ভুলে যাওয়া, কারণ তুমি যদি পড়াশুনো করো তখন কিন্তু তোমার মধ্যে পড়া আর মুখস্থ থাকবে না, তোমার ব্রেনের মধ্যে সেভ হয়ে থাকবে না। ক্ষমতার অভাব, কিছু শিক্ষার্থী আছে তাদের ঊর্ধ্বে গিয়ে লক্ষ্য তৈরি করে, এটা প্রথমে একটুখানি বলে দিয়েছিলাম, তৈরি করে যখন সেই লক্ষ্য অর্জন করতে পারে না, তাদের মধ্যে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা যায়। বোঝা গেল? তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন অনেকেই আছে যা, বিশেষ করে আমরা উদাহরণ যদি দিই পরীক্ষার সময়ের কথা, পরীক্ষার আগে একটা সে এক্সপেকটেশন থাকে যে আমি এত % নাম্বার পাবো, কিন্তু যখন সে পায় না, কারণ তার যে চর্চা ছিল সেটা সেই যে লেভেল, তার যে এক্সপেকটেশন লেভেল সেটা ম্যাচ করছে না, তখন সে কী করে? অনেকেই দেখো যে পরীক্ষার পরে এই জিনিসটা দেখা যায় বেশি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার বড় পরীক্ষার পরে দেখা যায় যে তারা আত্মঘাতী করে বা আত্মহত্যার চেষ্টা করে। এটা কিন্তু একদম ভুল ধারণা যে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ফেল করলে বলে তোমার লাইফে সমস্ত জায়গায় তুমি ফেল করবে, এটা কিন্তু ভুল ধারণা। অনেক আছে যারা বহুবার ফেল করেও তারা কিন্তু আজকে সাকসেসফুল। যেমন আমরা বলতে পারি, তোমার ঘরে যে লাইটটা জ্বলছে, আগে তো যদিও ছিল সেটা একটা বাল্ব ছিল, সেটা কাচের বাল্ব ছিল, সেটা যে আবিষ্কার করেছেন এডিসন, সবাই জানো, সে কিন্তু বহুবার ফেল করেছে। 9000 বার ফেল করার পরেও, আমি অ্যাপ্রক্স বললাম 9000 বার ফেল করার পরেও সে কিন্তু বাল্বটা তৈরি করতে পেরেছিল। কিন্তু সে কখনোই বলেনি যে আমি হেরে গেছি, সে বলছে আমি নতুন কিছু শিখেছি। যারা পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক যারা দিচ্ছ এবং যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য একটাই কথা, যে মানুষ কোনো দিন ফেল হয় না, সবসময় পাস হয়। ফেল হয় না, ফেল থেকে কিছু শিখতে পারে, এটা হচ্ছে আসল কথা। তারপরে চলো আমরা পরের যেটা আছে আমাদের, যে ব্যক্তিগত কারণের পরে আমাদের আছে হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণটা দেখে নেব। আচ্ছা, সামাজিক কারণে বলা হয়েছে 3টে পয়েন্ট আমরা বলেছি, সাব পয়েন্ট। একটা হচ্ছে গোঁড়ামি, আর একটা বলছি লিঙ্গ প্রভেদ, আর একটা হচ্ছে অভিভাবকের দৃষ্টিভঙ্গি। 3টে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজের মধ্যে খুব পরিমাণে চলে, পরিবেশের মধ্যে এবং আমাদের পরিবারের মধ্যেও খুব চলে, সেটা আমরা দেখে নেব। এই যেটুকু লেখা আছে এইটুকু কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। 6 নম্বরের জন্য খুব ছোটো ছোটো করে লেখানো, কারণ তোমাদের প্রশ্ন যখন আসবে যে অসঙ্গতির কারণগুলি লেখো, তখন কিন্তু ছোটো ছোটো করে লিখলে তোমাদের কিন্তু সময়টা বেঁচে যাবে, এবং এখান থেকে কিন্তু তোমরা নাম্বার পাবে। অবশ্যই যে ছোটো লেখা বলে নাম্বার পাবো না, একদম ভুল ধারণা। প্রথমে হচ্ছে গোঁড়ামিটা দেখে নাও। পরিবারের মধ্যে সবসময় ঝগড়া, মদ্যপান, দরিদ্রতা এবং দাম্পত্য কলহ, যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো যদি থাকে, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রভাব ফেলে। কীরকম? তুমি যদি দেখো, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন বাড়ির মধ্যে খুব পরিমাণে প্রতিদিনই মদ খেয়ে এসে ঝগড়া হচ্ছে, তখন কিন্তু নিজেদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়,
যার ফলে আমরা নিজেকে গুটিয়ে রাখি যে বেশি কথা আমরা বলবো না, বাবা মার সাথে বেশি কথা বলবো না, নিজেকে সাইড করে রাখা। ঠিক আছে, এর ফলে মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক নষ্ট হয়। তারপর হচ্ছে লিঙ্গ প্রভেদ। লিঙ্গ প্রভেদ ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি চলে। কীরকম? বাড়ির মধ্যে, কারণ এখনও সবারই স্টিরিওটাইপ মাইন্ডসেট আছে, এখনও পুরোনো দিনের মাইন্ডসেট আছে। তো যেমন আজকালকার দিনে যখন লোক সন্তান নিতে চায় তখন কিন্তু তারা ভাবে যে মেয়ের থেকে ছেলে হওয়াটা বেস্ট, কারণ তারা হচ্ছে আমাদের বংশ এগিয়ে নিয়ে যাবে, এরকম অনেক ধরনের মানসিকতা থাকে। তো এইটার জন্য কিন্তু অনেকে মেয়েদের থেকে ছেলেদের বেশি প্রাধান্য দেয়। তারপরে আবার অনেকে আছে যে মেয়েদের থেকে ছেলেদের বেশি পড়ায়, মেয়েদের কম পড়ায়, কারণ তাদের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, তার জন্য অনেকে কম পড়ায়, নর্মাল স্কুলে ভর্তি করে। এরকম অনেক ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। ঠিক লিঙ্গভেদ হচ্ছে সেটাই লেখা। আমাদের দেশে এখনও মেয়েদের থেকে ছেলেদের বেশি প্রাধান্য দেওয়া হয়, ফলে মেয়েদের মধ্যে অপসঙ্গতির প্রভাব লক্ষ্য করা যায়। এর ফলে কী হয়? অপসঙ্গতি দেখা যায়। ওর জন্য অনেক মেয়েরাই অনেক ভুলভাল কাজ করে ফেলে, বাড়ি থেকে চলে যায়, বাড়ি থেকে পালিয়ে যায়, কারণ বাড়ি থেকে সেই যে তার যে সম্মান, সেই সম্মানটুকু, যথাযোগ্য সম্মানটুকু পায় না। তাই তারপর হচ্ছে অভিভাবকের দৃষ্টিভঙ্গি। অভিভাবকের দৃষ্টিভঙ্গি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিছু কিছু অভিভাবক আছে, বাড়িতে অনেক ছেলে মেয়ে থাকলে, 3-4 জন থাকলে, তার থেকে কোনো একজন ছেলেকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা কোনো একজন মেয়েকে বেশি প্রাধান্য দেওয়া হয়। হয়তোবা কোনো একটা কারণের জন্য, হয়তোবা সেই ছেলেটা ভালো পড়াশোনা করে বা সেই ছেলেটা বেশি ইনকাম করে, এরকম কোনো কারণের জন্য তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এই জন্য যে সেই প্রাধান্যটা পায় না, সে কিন্তু ভুলভাল কাজে যুক্ত হয়ে পড়ে। এবার আমরা দেখে নেব যে শিক্ষাগত কী প্রভাবগুলো পড়ে। আমি কিন্তু এখানে শুধু সেগুলো বলে দিচ্ছি তাই নয়, তার উদাহরণগুলো বলে দিচ্ছি। উদাহরণগুলো যদি লিখে দাও তোমাদের আরও বেশি সুবিধা হবে, পরীক্ষার ক্ষেত্রে নাম্বার বেশি পাবে। শিক্ষা সংক্রান্ত কারণগুলো কি? পাঠ্যক্রমের জটিলতা, শ্রেণীকক্ষের পরিবেশ, আর হচ্ছে শিক্ষার অতিরিক্ত শাসন। ঠিক আছে, পাঠ্যক্রমের জটিলতা কি? বই পড়ে যদি বুঝতে না পারা যায়, তখন কিন্তু সেই বইটার প্রতি কিন্তু আমাদের অনীহা চলে আসে, যেই বইটা ভালো লাগছে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি ম্যাথ। আমরা ম্যাথটা কম প্র্যাকটিস করি, যার ফলে আমরা কিন্তু অঙ্কের থেকে আমাদের একটা দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে যায়। ঠিক আছে, যার ফলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় যে আমি এই অঙ্কটা পারবো না। সহজ অঙ্ক দিলেও তখন কিন্তু সেই অঙ্কটা দেখে ভয় লেগে যায়, নাম্বার দেখেই ভয় লেগে যায়, সেটাই হচ্ছে আত্মবিশ্বাস অভাব হয়ে যায়। তারপর হচ্ছে শ্রেণীকক্ষের পরিবেশ। শ্রেণীকক্ষের পরিবেশ যদি উপযুক্ত না হয়, পড়াতে আসলো কোনো টিচার, সে না পড়িয়ে ফালতু গল্প সেগুলো শুরু করে দিল ক্লাসের মধ্যে, সেটা কিন্তু যারা পড়াশোনা করতে চায় তাদের মধ্যে কিন্তু অনীহা সৃষ্টি হয় যে এই স্যারকে ভালো লাগে না, কারণ এসে শুধু নিজের গল্প, অন্য গল্প বলতে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কিন্তু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কিন্তু লেখা আছে শ্রেণীকক্ষের পরিবেশ পড়াশোনা উপযুক্ত না হলে পড়াশোনার প্রতি অমনোযোগ সৃষ্টি হয়, ফলে শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতিমূলক কাজকর্ম দেখা যায়। এটাই কিন্তু লেখা, আমি যেটা বলেছি সেটাই কিন্তু এখানে উদাহরণ হিসাবে। তারপরে হচ্ছে শিক্ষকের অতিরিক্ত শাসন। হ্যাঁ, কিছু কিছু টিচার আছে এসেই পড়ানো শুরু করে দেবে, তারপরে খুব যদি পড়ানো হয় মারামারি করে। কিন্তু এখন যদিও এই জিনিসটা কমে গেছে, তবুও এখনও আছে, কান মলে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো আছে। তো সেইগুলো থেকে বাচ্চারা ভয় পায় বা শিক্ষার্থীরা ভয় পায়। ভয় পাওয়ার ফলে সে কিন্তু সেই টিচার থেকে যে শিক্ষাদান করবে, সেই শিক্ষা কিন্তু সে নিতে পারে না। যেমন এখানে লেখা আছে শিক্ষক শিক্ষিকার মধ্যে বন্ধুসুলভ মনোভাব না থাকলে শিক্ষক ছাত্রদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। বোঝা গেল? দেখবে তখন স্যারেদের প্রতি বা ম্যামদের প্রতি ছেলেমেয়েরা গালাগালি দেয়, ফলে তাদের সমস্যা শিক্ষকের সাথে বলতে না পারায় তারপর শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতি লক্ষ্য করা যায়। তাহলে সে হয়তো বা অঙ্ক করছে, টিচার অঙ্ক করে দিয়েছে, কিন্তু সে অঙ্কটা বুঝতে পারছে না, সে বারবার বলার পরেও টিচার দেখাচ্ছে না, উল্টে তাকে সে মারলো। তখন কিন্তু সে আর জীবনেও সেই টিচারের কাছে বলবে না যে এই অঙ্কটা আমি বুঝতে পারিনি। ঠিক না? তাহলে চলো নেক্সট কী আছে? নেক্সট হলো এগুলো কীভাবে প্রতিকার করা যায়। প্রথমে কী হচ্ছে শিক্ষাগত তাৎপর্য। শিক্ষাগত তাৎপর্যের মধ্যে কী আছে? শিক্ষকের সহানুভূতিমূলক আচরণ, বন্ধুসুলভ মেলামেশা করতে হবে। দেখবে তাহলে তাদের যে সমস্যা সেগুলো সে খুব সুন্দরভাবে শিক্ষকের কাছে বলতে পারে। পড়াশোনার যে অতিরিক্ত চাপ আছে, যে আজকে এটাই করে আসতে হবে, এছাড়া হবেই না, এটা একটু কমাতে হবে। আর কি করতে হবে? খেলাধুলা ও বিভিন্ন হাতের কাজের উপরে জোর দিতে হবে। খেলাধুলা যে একটুখানি খেলাধুলার মাধ্যমে যেভাবে পড়ানো যায় সেটাও যদি করা যায় তাহলে কিন্তু এটা খুবই ফলপ্রসূ হবে। তারপরে যে শিশুর ইচ্ছেগুলো পরিবারের সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে চাহিদা পূরণ। অনেক শিশুরা আছে খুব বড় বড় চাহিদা করে ফেলে, যেটা তার পরিবারের পক্ষে সম্ভব না। কি বাস্তব সঙ্গে পরিচয় করাতে হবে, বাস্তবতার সঙ্গে পরিচয় করতে হবে। আমাদের এই টাকা আছে, আমি এই টাকা পর্যন্ত আমি সেটা বলতে হবে খুলে, যাতে বাচ্চারা বুঝতে পারে যে সেই বস্তুটি দেওয়া প্রয়োজন, যে বস্তুটি চাইছে সে, তাকেই সেই বস্তুটি দেওয়া প্রয়োজন।
তার থেকে বেশি কিছু না, এবং তার সেটা সময়ের একটু পরে দিলে সুবিধা হয়। এবার দেখে নেব যে পরিবেশ কিভাবে আমাদের সেই জিনিসগুলোর উপরে প্রভাব, কীভাবে আমরা সেইগুলোর থেকে আমরা দূরে রাখতে পারি বাচ্চাদের। কুসংস্কার থেকে দূরে রাখতে হবে। বর্তমানে কিন্তু এটা খুবই একটা মানে কি বলবো, একটা খুবই বাজে জিনিস। কুসংস্কার থেকে দূরে রাখতে হবে। তারপর কামনা বাসনা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কামনা বাসনা যেমন আমার এটা দরকার, আমার এটা দরকার, একসময় চাচ্ছে আবার পরপর দিতে থাকতে হচ্ছে। পরিবারের সেই সামর্থ্য নেই, কিন্তু সেটা পরে দিয়ে যেতে হচ্ছে। যে আমার বাড়ি ইনকাম হচ্ছে 10 টাকা, আমি এখন বাড়ি হচ্ছে আমার বাড়ি মাসে ইনকাম 30,000 টাকা, কিন্তু আমি যখন চাচ্ছি আমার বাবাকে যে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, সেটা হচ্ছে কি R15, হ্যাঁ R15 কিনে দিতে হবে। তো সেটা কিন্তু তার পক্ষে কিন্তু খুবই একটু কষ্টসাধ্য হবে। সেটাকে দূরে রাখতে হবে। বা একটা বাচ্চা যে হচ্ছে, যার এখন দরকার হচ্ছে একটা সুন্দর একটা বইয়ের, কিন্তু সে চাচ্ছে এখন একটা ট্যাব বা মোবাইল, তো এগুলো থেকে দূরে রাখতে হবে। সঠিক ব্যবহার, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে শেখাতে হবে। সত্যকে সত্য ও মিথ্যা বলতে শেখাতে হবে। কারণ অনেক সময় কী হয় যে সত্য মিথ্যা যদি ঠিকভাবে বুঝতে না পারে, তখন সে কিন্তু একটা মানে ভুলভাল একটা সবসময় এসে বাড়িতে কিন্তু মিথ্যা কথা বলবে। তো এটা কিন্তু তার জীবনে কিন্তু একটা বিশাল একটা নেগেটিভ প্রভাব, নেগেটিভ এফেক্ট ফেলে তার জীবনে। ঠিক আছে, এবার বলা হচ্ছে মানসিক চাপ কাকে বলে। মানসিক চাপ ব্যক্তির মধ্যে চাহিদা ও ক্ষমতার, চাহিদা এবং ক্ষমতা এই দুটোর মধ্যে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখনই কিন্তু মানসিক চাপ তৈরি হয়। ঠিক আছে, মানসিক চাপের প্রকার আছে। কি কি প্রকার? একটা হচ্ছে তীব্র চাপ, একটা ইতিবাচক, একটা নেতিবাচক এবং একটা দীর্ঘস্থায়ী মানসিক। বইতে কিন্তু তোমাদের ইংরাজি 2-3টে টার্ম আছে, এছাড়া কিন্তু বাইরে কোনো কিছুই নেই। এই যে এই কটার ছাড়া, এই কটা লিখে দিলেও কিন্তু নাম্বার পাবে তোমরা, যেমন না যে বইয়ের থেকেই দেখে লিখতে হবে, ঠিক না। তীব্র চাপ, ইতিবাচক, নেতিবাচক এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ। তীব্র চাপ কি? অল্প সময়ের জন্য যখন ব্যক্তি নতুন চ্যালেঞ্জ বা পরিস্থিতির সম্মুখীন হয়, যেমন পরীক্ষা দেওয়ার আগের ভয়, এটা হচ্ছে তীব্র চাপ। ইতিবাচক চাপ যেসব চাপ ব্যক্তির উৎসাহ বৃদ্ধি বাড়ায়, সেগুলো হচ্ছে ইতিবাচক। উদাহরণ, প্রতিযোগিতার প্রস্তুতির সময় অর্থাৎ যখন প্রস্তুতি নিচ্ছি, তখন কিন্তু একটা চাপ থাকছে যে জিততে পারবো কি জিততে পারবো না, পাশের প্লেয়ার কেমন খেলে, ভালো খেলে না খারাপ খেলে, ও তো অনেক শুনেছি ভালো খেলে। তো নিজের মধ্যে যে চাপটা তৈরি হবে, সেটা হচ্ছে ইতিবাচক চাপ। যে যখন আমি দৌড়াবো, আমি ওর থেকে আগে চলে গেলে মনের মধ্যে একটা আনন্দ, একটা উল্লাস তৈরি হয়, সেটা হচ্ছে নেতিবাচক চাপ। কি নেতিবাচক? যে চাপ উদ্বেগের সৃষ্টি করে, কর্মদক্ষতা হ্রাস করে। অর্থাৎ এমন ভাবে ভেবেছি যে আমি জানতাম যে আমি ওর থেকে ভালো খেলবো, কিন্তু ওর থেকে ভালো নাম্বারও পাবো, কিন্তু কি হয়েছে, অত্যাধিক ভাবনা চিন্তার ফলে, যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলি অতিরিক্ত ভাবনা চিন্তা যখন আমরা কোনো কিছুর ব্যাপারে করি, সেটা ইংরেজিতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে বলা হয় ওভার থিঙ্কিং। ঠিক আছে, তারপর হচ্ছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ। এটা কি? দীর্ঘস্থায়ী মানসিক চাপ শৈশবকালে কোনো বিরূপ অভিজ্ঞতার কারণে বা জীবনে কোনো আঘাতের থেকে প্রাপ্ত মানসিক চাপ। জীবনে এমন কিছু ঘটে গেছে ছোটোবেলায়, সেটার জন্য তোমাকে এখনও মনে করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো অনেক সময় মনে পড়ে যায়। ঠিক আছে, তো সেটার থেকে কিন্তু এক ধরনের মানসিক চাপ তৈরি হয়, যখন সেই ঘটনাটা মনে পড়ে, বা সেই ব্যক্তিকে যখন দেখো, যে ব্যক্তির সাথে সেই ফালতু কাজগুলো হয়েছিল, তো সেইগুলো যখন মনে পড়ে, তখন কিন্তু সেই একটা চাপ তৈরি হয়। ঠিক আছে, এবার হচ্ছে মানুষ যখন মানসিক চাপের মধ্যে থাকে, তার মধ্যে কি কি লক্ষণ দেখা যায়, যে তার মধ্যে কি কি প্রভাব পড়েছে সেই মানসিক চাপের ফলে। কি কি? পিঠে বুকে ব্যথা করে, ঠিক আছে, চুরি হবে না, রাগ অনুভূতি, ক্লান্তি, অবসাদ, স্মৃতি সমস্যা বিরাম, ঠিক আছে, দুঃখ, বিষণ্ণতা, বদহজম, শ্বাসকষ্ট, রক্তচাপ বেড়ে যাওয়া, অমনোযোগিতা, অলসতা, ভুলে যাওয়া, সামাজিক প্রত্যাহার, কান্নাকাটি করা, এই সমস্ত হচ্ছে মানসিক চাপের লক্ষণ। এছাড়া আরও অনেক আছে, তোমরা বইতে দেখে নিতে পারো। ঠিক আছে, সেই বইতে আরও ভাগ করে দেওয়া আছে, কিন্তু অত ভাগ করে লেখার কোনো দরকার নেই, এইভাবে লিখে দিলেও হয়ে যাবে। এবার হচ্ছে মানসিক চাপের নিয়ন্ত্রণের উপায়। ঠিক আছে, মানসিক চাপের কী কী নিয়ন্ত্রণ করা যাবে, কীভাবে? প্রথম হচ্ছে ব্যায়াম, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের ধ্যান। আমরা যেটাকে ইংরেজিতে বলি মেডিটেশন বলি যেটাকে, তাই নয় কি? ইংরেজিতে একটু শুনতে ভালো লাগে, তাই মেডিটেশন। তারপর হচ্ছে সুস্থ জীবনধারা কি? যে সঠিক সময় ঘুমানো, সঠিক সময়ে খাবার গ্রহণ করা, এগুলো কিন্তু মানুষের মনের উপরে অনেক প্রভাব ফেলে। সঠিক সময় খাওয়া দাওয়া এবং সঠিক খাওয়া দাওয়া কিন্তু মনের উপর প্রভাব ফেলে। তারপর হচ্ছে মননশীলতা ব্যবহার করা, সময়ের সদ্ব্যবহার। অনেক সময় হয় আমরা ভেবে রাখলাম একটা কিছু মনের মধ্যে, কিন্তু সেই সময়ে কিন্তু সেই কাজটা করতে পারছি না, সেটা আমার সাথে হয়। তো কি হয়? তখন কিন্তু
মনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়ে যায়। তো সময়ের সাথে সময়ের কাজ করতে হবে। প্রকৃতিতে সময় কাটাতে হবে, প্রকৃতিতে কোনো একটা ফাঁকা জায়গায় কোনো একটা পরিবেশ, বা সেটা হতে পারে কোনো সুন্দর সাজানো বাগান হতে পারে, সেটা কোনো উদ্যান হতে পারে, সেটা কোনো পার্ক হতে পারে, সেখানে গিয়ে খানিকক্ষণ একা নিজের সাথে সময় কাটানো, বন্ধু ও পরিবারের সময় কাটানো, বন্ধুর সাথে সময় কাটাতে পারো, আড্ডা মারতে পারো গিয়ে খানিকটা সময়, এমন না যে সারাদিন বই পড়তে হবে, বন্ধুদের সাথে আড্ডা মাঝে সাঝে মারা উচিত, তাহলে মন মানসিকতা ভালো থাকে। মানসিক সমস্যার চিকিৎসা, যদি মানসিক সমস্যা থাকে, এটা কিন্তু এখন বর্তমানে ডাক্তাররাও বলে, তাছাড়াও কিন্তু সরকার কিন্তু একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে, যে যদি কোনো মানসিক সমস্যা হয় তাহলে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সেখান থেকে হেল্প নিতে পারো। বর্তমানে কিন্তু যারা মানসিক সমস্যায় ভোগেন তারা কিন্তু দেখাতে চায় না যে না না এটা কোনো সমস্যাই নয়, কিন্তু আসলে কিন্তু এটা একটা বিশাল বড় সমস্যা। সঠিক খাদ্য অভ্যাস, বললাম আগেই যে খাদ্য অভ্যাস যদি সঠিক থাকে, তামসিক আর হচ্ছে একটা হচ্ছে দুটো খাবার থাকে, একটা হচ্ছে তামসিক আর একটা হচ্ছে সাত্বিক, ঠিক আছে, শুনেছ হয়তো বা সাত্বিক আর তামসিক। তো তামসিক খাবার আর সাত্বিক খাবারের মধ্যে সাত্বিক খাবার খেলে শরীর মন ভালো থাকে, কারণ তুমি যখন মাংস খাচ্ছ অতিরিক্ত মানে মশলা থাকে, সেটা কিন্তু তোমার মনের মধ্যে একটা প্রভাব ফেলে, শরীরের মধ্যেও প্রভাব ফেলে। তো সঠিক খাদ্য অভ্যাস করা প্রয়োজন। নিজেকে সময় দাও, অন্যের জন্য না ভেবে নিজের জন্য ভাবো, যে আমার কোন কাজটা করলে, আমার কোন বইটা পড়লে আমার নিজের সুবিধা হবে, সেটার দিকে ধ্যান রাখতে হবে। আর পর্যাপ্ত ঘুম, এটা তো অবশ্যই দরকার, মিনিমাম 7 ঘন্টা ঘুমানো দরকার, 7 ঘন্টা ঘুমানো দরকার এক একটা মানুষের, ঠিক আছে। এই ছিল আজকের ক্লাস। এইবার আমরা দেখে নেব যে সাজেশানে কী দেওয়া আছে। সাজেশানে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা লেখো। মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, এটা কিন্তু 2 নম্বরের মধ্যে আসতে পারে, 2 নম্বর পয়েন্টের মধ্যে আসবে, 2 মার্কের, ঠিক আছে, 2 মার্কের আসতে পারে। তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো এবং মানসিক প্রকারভেদ ও চাপের লক্ষণগুলি লেখো। এটা আসতে পারে 6 নম্বরের মধ্যে, 6 মার্কের মধ্যে এটা আসতে পারে, এটা খুবই ভালো। মানসিক চাপের ইতিবাচক প্রভাব বর্ণনা করো, অপসঙ্গতিমূলক আচরণগুলি লেখো। আচরণগুলি কী কী? অপসঙ্গতিমূলক আছে, এটা কিন্তু 2 নম্বরের মধ্যে আসতে পারে, 2 মার্কের, ঠিক আছে। এছাড়াও আমি বলে দিচ্ছি আরও কী কী আসতে পারে। এছাড়া আসতে পারে হচ্ছে অপসঙ্গতির কি, অপসঙ্গতির কারণগুলি আসতে পারে কিন্তু, ঠিক আছে। আমরা যেমন পড়েছি সামাজিক কারণ, শিক্ষাগত এবং ব্যক্তিগত কারণ, ঠিক আছে, সেগুলো কিন্তু আসতে পারে। তাহলে আমরা এখান থেকে আজকে কী পড়লাম? আজকে আমরা পড়লাম 1 নম্বরে পড়েছি আমরা কি, মানসিক চাপ কাকে বলে, ঠিক আছে, মনে করেন একবার মানসিক চাপ কাকে বলে, যখন আমরা আমাদের যে এক্সপেকটেশন তার সাথে যখন আমাদের যে কর্মক্ষমতা তার সঙ্গে যখন ম্যাচ না হয়, সেটাকে মানসিক চাপ বলে। হয়ে গেল, সহজ ভাষায় বলে দিলাম একদম এক কথায়। তারপরে হচ্ছে মানসিক স্বাস্থ্য কাকে বলে, এটা যদিও মানসিক স্বাস্থ্য সংজ্ঞাটা না দেওয়ার চান্স আছে, কিন্তু তবে কিন্তু পড়ে রাখতে হবে। মানসিক স্বাস্থ্য কাকে বলে, যখন একটা ব্যক্তি, মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্য, মানসিক মানসিক স্বাস্থ্য কাকে বলে, যখন মানুষ দুশ্চিন্তা মুক্ত থাকে, তখন কিন্তু সেটাকে বলে মানসিক স্বাস্থ্য। একদম নিজের মতন করে নিজে বাঁচতে পারে, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এটা একবার পড়ে নিয়েছি। তারপর আমরা পড়ে নিয়েছি কি, অপসঙ্গতি কাকে বলে, যখন মানুষ কোনো মনের মধ্যে যখন কোনো কিছু বেদনা, কোনো দুঃখ, কোনো কষ্ট ফলে যখন মানুষ কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলে, সেটা হচ্ছে অপসঙ্গতি বলা হয়, ঠিক আছে, মানসিক অপসঙ্গতি বলা হয়, অপসঙ্গতি। আর কি পড়েছি আমরা, অপসঙ্গতি কারণগুলি 3টে কারণ বলেছি আমরা, ব্যক্তিগত কারণ, তারপরে হচ্ছে সামাজিক কারণ, আরেকটা হচ্ছে শিক্ষাগত কারণ, ঠিক আছে। মানসিক চাপ কাকে বলে এবং সেই চাপগুলো প্রকারভেদগুলো কী কী, মানসিক চাপের প্রকারভেদ, ইতিবাচক এবং প্রকারভেদগুলি, মানসিক চাপের, এখানে মানসিক চাপ হতো, এখান থেকে একটা লিখতে হতো চাপ, মানসিক চাপের প্রকারভেদ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানসিক চাপের স্বাস্থ্যর বৈশিষ্ট্যগুলি লেখো এবং মানসিক চাপের প্রকারভেদ ও চাপের লক্ষণগুলি লেখো। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলো না, কারণ বন্ধু তো বন্ধুকেই দেখবে না, তো বন্ধুর সাথে শেয়ার করে দেবে। আর হচ্ছে আমাদের একটা ইউটিউব টেলিগ্রাম চ্যানেল আছে, সেটা আগেই বলে দিচ্ছি, তবু আমি আবার বলে দিচ্ছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে PE অ্যান্ড হেলথ টিপস, PE অ্যান্ড হেলথ টিপস, TH হেলথ টিপস, ঠিক আছে। হেলথ টিপস হচ্ছে চ্যানেলের নাম। কি চ্যানেলের নাম? টেলিগ্রাম চ্যানেলের নাম, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কি, হেলথ টিপস। এবং হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপেও সেখানে যুক্ত হতে পারো,
সেটা হচ্ছে সেম নাম, হোয়াটসঅ্যাপেও কিন্তু সেম নাম আছে, তো সেখানেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, নাম কি PEN হেলথ টিপস। সেখানে কিন্তু টেলিগ্রামে অবশ্যই আমি সাজেশান এবং এই যে ভিডিও এবং এর যে PPTটা সেটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে তোমরা। চলো তাহলে সবাই ভালো থেকো, পরীক্ষা সবার PE and Health Tips. We cover the full West Bengal board syllabus for classes 11, 12 and advanced degrees.